যদি বিরোধী দলের নেতাকেই কালী মণ্ডপ উদ্বোধন করতে গিয়ে যদি 6 জায়গায় তৃণমূলের প্রতিরোধের সম্মুখীন হতে হয়, তাহলে এসআইআর কি আদতেও পশ্চিমবাংলায় করা সম্ভব? দেখুন, আমি এক কথায় বলছি যে পশ্চিমবাংলায় এসআইআর হবে না। এটা আপনারা আমাকে অনেক সময় যারা বিরোধী দলে আছেন, বিশেষ করে বিজেপি, তারা বলেন যে এই আপনি যে বেশি বোঝেন, আপনি এসআইআর হবে না আপনি কি করে বলেন। দেখুন, খাতা কলমে হওয়া আর প্রকৃত অর্থে হওয়ার মধ্যে তফাৎ আছে। কিন্তু আমি ওই এসআইআর হবে না বা হবে এই বিতর্কে না গিয়ে আপনি প্রথমেই আপনাকে বলি যে বিরোধী দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন, তাকে কিন্তু এইরকম প্রতিরোধের সম্মুখীন কখনোই সিপিএম ফেলেনি। সিপিআইএম দল তারা কিন্তু অনেক বেশি গণতান্ত্রিক ছিল, এই কারণেই যে তারা কিন্তু বেশ কয়েকটা ঘটনা হয়তো তৃণমূল নেত্রীর বিরুদ্ধে হয়েছে, শারীরিক নির্যাতনও 2-1 জায়গায় ঘটেছে, কিন্তু সিপিআইএম দল কথায় কথায় বিরোধী দলের নেতা বা বিরোধী দল যাচ্ছে আর গণপ্রতিরোধ গড়ে তুললাম কোন একটা অজুহাত দেখিয়ে, এটা অতীতে কখনো হয়নি। এটা পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেসের নতুন আমদানি, যারা এবং এই আমদানিটা আমরা প্রথমে ভোটের দিন দেখতাম যে বিরোধী দলের প্রার্থী যখন বুথ ঘুরছেন, প্রত্যেকটা নির্বাচনে বিরোধী দলের প্রার্থী বা সরকারি যেই প্রার্থী হন না কেন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা যিনি করেন তারপর পূর্ণ অধিকার থাকে বুথে বুথে ঘুরে দেখা নির্বাচন ঠিক মতন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা, ফ্রি ফেয়ার ভাবে হচ্ছে কিনা। তৃণমূল কংগ্রেস প্রথম যেটা আমদানি করলো 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে, সেটা হলো যে বিরোধী প্রার্থীদেরকে ঘেরাও করে আটকে রাখো এবং বাদবাকি বুথে ভোট লুট করো। এটা পঞ্চায়েত নির্বাচনে আমরা ভাবলাম যে পঞ্চায়েত নির্বাচনে সাধারণত এই ধরনের হয়, বামেরাও অতীতে পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করেছে, ফলে এই একই কালচার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ঘেরাও করে 2013 পঞ্চায়েত নির্বাচনে প্রথমবার বিরোধী প্রার্থীদের ঘেরাও করে ভোট লুট করবার উদ্যোগ নেওয়া হলো। কিন্তু 14 লোকসভা নির্বাচনে প্রথমবার আমরা দেখলাম যে একাধিক বিরোধী দলের প্রার্থী তারা ভোটের দিন এক বুথ থেকে আরেক বুথে যখন যাচ্ছেন, তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বাঁশ লাঠি দিয়ে তাদেরকে তাড়া করছে, গাড়ি ভেঙে দিচ্ছে। এটা আমরা 14 সালের লোকসভা নির্বাচনে প্রথমবার দেখলাম। তারপরে 16 সালের বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে তৃণমূল কংগ্রেস বিরোধী প্রার্থীদের আটকানো, ভোটারদের আটকানো, এটা আমরা দেখলাম। তারপর থেকে কিন্তু 16 সালের পর থেকে এটা লাগাতারভাবে প্রত্যেকটা নির্বাচনে যেমন চলছে, নির্বাচনের পাশাপাশি কোন বিরোধী দলের নেতা যদি ত্রাণে যান, কোন বিরোধী দলের নেতা যদি রাজনৈতিক কর্মসূচিতে জেলায় যান, কোন বিরোধী দলের নেতা যদি কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে কোন জেলা কলকাতার বাইরে যান, তখন তাকে ঘেরাও করে দেওয়া হয়, তার বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হয়। এই রাজনৈতিক অপসংস্কৃতি যেটা জন্মেছে, এটা কিন্তু আর কোনোদিন আর বদলাবে না। আপনি মনে রাখবেন, পশ্চিমবাংলার রাজনীতিতে যে খারাপ দোষগুলো চলছিল, তৃণমূল কংগ্রেস সেগুলোকে আরো বাড়িয়েছে, কোনোটাই কিন্তু কমেনি। আপনি দেখুন, বাম আমলে বামেদের বিরুদ্ধে বা কংগ্রেস আমলে কংগ্রেসের বিরুদ্ধে যে ধরনের সন্ত্রাস, ভয়, ভীতি এবং খারাপ রাজনীতির উদাহরণগুলো ছিল, সেগুলোই কিন্তু বামেরা বহন করে নিয়ে এগিয়েছিল, আর তৃণমূল কংগ্রেস সেগুলোকে কয়েক গুণ বাড়িয়েছে। ফলে এখন যে ধরুন বিরোধী দলের নেতা যখন ত্রাণে যাচ্ছে, এই ত্রাণ দিতে গিয়ে আমরা দেখলাম যে কিভাবে খগন মুর্মুকে মারা হলো, শঙ্কর ঘোষকে কি করে মারা হলো। ফলে এটা একটা রাজনৈতিক সংস্কৃতি তৃণমূল কংগ্রেস কার্যত দাঁড়িয়ে গেছে। এবং একই সাথে গতকাল আমরা দেখলাম রাজু বিস্তারকে কিভাবে তার কনভয়কে অ্যাটাক করা হলো। আজকে দেখলাম, এর আগেও অসংখ্যবার দেখেছি, এলওপি বিরোধী দলের যিনি নেতা, তিনি যখনই কোনো কর্মসূচি পালন করতে গেছেন জেলায়, তাকে অবরোধ করা, তার পাথর ছোড়া, আটকে দেওয়া, এগুলো কার্যত একটা রাজনৈতিক সংস্কৃতিতে তৃণমূল করেছে। মুখে তারা একটা স্লোগান দিচ্ছে যে কেন্দ্রের বঞ্চনা। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে আপনারা সুপ্রিম কোর্টে যান না কেন, হাইকোর্টে যান না কেন? কেন্দ্রের বঞ্চনা যেমন একটা ইস্যু, তেমনি রাজ্য সরকারের বঞ্চনাও তো উত্তরবঙ্গে আছে। তাহলে উত্তরবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো কি ঠিক হবে? বা অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে উত্তরবঙ্গে আটকানো ঠিক হবে? উত্তরবঙ্গের মানুষের তো ভীষণ ক্ষোভ
যে তৃণমূল কংগ্রেস যা উন্নয়ন করে কলকাতা সেন্ট্রিক করে। একইভাবে কিন্তু তৃণমূল তো সেটা মানতে চায় না, তৃণমূল মনে করে যে না সব জায়গায় উন্নতি করেছি। একইভাবে কেন্দ্রের বঞ্চনা যদি হয় তাহলে আপনি আইন আদালতে যাচ্ছেন না, সুপ্রিম কোর্টে মামলা করছেন না 32 নম্বর ধারায় অরিজিনাল জুরিসডিকশনে, বা কলকাতা হাইকোর্টের 226 নম্বর ধারায় অরিজিনাল জুরিসডিকশনে মামলা করে বলতে পারছেন না যে কেন আমাদের টাকা, প্রাপ্য টাকা বঞ্চনা করা হয়েছে। যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যদি সংঘাত হয় তাহলে অবশ্যই ফেডারেল কোর্টে যাওয়া যায়, অর্থাৎ কেন্দ্রীয় কোর্টে যাওয়া যায়, অর্থাৎ সুপ্রিম কোর্টে গিয়ে সেটা বলা যায়। যেটা মহারাষ্ট্র সরকার এক সময় 100 দিনের কাজের প্রকল্প টাকা বন্ধ করে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে জিতে সরকারকে বাধ্য করেছিল টাকা দিতে। আপনারা কেন কোর্টে যাচ্ছেন না? আপনারা সচেতনভাবেই যাচ্ছেন না যাতে করে এটা নিয়ে রাজনীতি করা যায়, মানুষকে বঞ্চিত করে রাখা যায়। কিন্তু যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে কেন্দ্রের বঞ্চনার নাম করে আজকে আপনি বিরোধী দলের নেতাদেরকে আটকাচ্ছেন। কালকে যদি উত্তরবঙ্গের মানুষ যদি বলে বা উত্তরবঙ্গের রাজনৈতিক দলগুলো বলতে থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ বঞ্চনা করেছে, সুতরাং উত্তরবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে ঢুকতে দিব না বা তৃণমূলের কোনো নেতাকে ঢুকতে দিব না, তাহলে রাজনীতিটা কিন্তু শটে শটটাং হবে। কিন্তু সেই আপনি বলতে পারেন যে সেই দম কি দাদা বিরোধী দলের আছে? আমি উত্তর না, সত্যি বিরোধী দলের কোনো সেই ঢং নেই। কিন্তু যে রাজনৈতিক সংস্কৃতিটা প্রতিনিয়ত পশ্চিমবাংলায় নির্মাণ হচ্ছে সেটা অত্যন্ত কুৎসিততম রাজনৈতিক সংস্কৃতি, যেটা নিয়ে আমরা সবসময় সরব হই। দেখুন, এখানে 3টে প্রশ্ন আপনি যে কোনো একজন অবজারভার রাখবে, যে যখন বিরোধী দলের নেতা আজকে মন্দিরবাজার বিক্ষোভের সম্মুখীন হলো, মথুরাপুরে বিক্ষোভের সম্মুখীন হলো, তখন বিজেপি পার্টিটা কোথায় ছিল? বিজেপি পার্টি কোথায়? এখন বিজেপি পার্টির মধ্যে এতটাই বিভাজন যে পার্টির একটা অংশ বলবে যে দাদা শুভেন্দু অধিকারী যখন গেছিল তখন জেলা নেতাদেরকে জানিয়ে যায়নি, এমনি মানে কমিউনিকেট করেছে কিন্তু পার্টির সাহায্য চায়নি, তাই আমরা সাহায্য দেইনি। আবার আরেক দল বলবে যে মানে ও শুভেন্দু অধিকারী আর ওখানকার যে জেলাতে যারা আছেন তারা দুটো বিভাজনে বিভক্ত, ফলে শুভেন্দু অধিকারী যদি মার খায় তাহলে জেলা কেন এগিয়ে আসবে? শুভেন্দু অধিকারীরও আবার মানে ইগো যেটা, সেটা হলো পার্টিকে বলার কি আছে, পার্টি সাহায্য নেওয়ার কি আছে? আমি কালী পুজো উদ্বোধন করতে গেছি একজন নাগরিক হিসাবে, সেই উদ্বোধন করতে গেছি, কিন্তু আপনার রাজনৈতিক প্রজ্ঞা কোথায় শুভেন্দু অধিকারী? আপনি জানেন পশ্চিমবাংলাতে আপনি মুভমেন্ট হলে আপনার মানে তৃণমূল কংগ্রেস আপনাকে হ্যাকেল করে, তৃণমূল কংগ্রেসকে আপনাকে আটকে দেয়, আপনার কর্মসূচি বানচাল করে দেয়, তাহলে আপনি কেন পার্টির সাহায্য নেবেন না? জেলা পার্টি মথুরাপুরের যে আছেন পার্টির জেলা প্রেসিডেন্ট, তাকে কেন আপনি সাহায্য নেননি? তাকে কেন বলেননি যে পার্টির কর্মী সমর্থকদেরকে কিন্তু প্রয়োজনে রেডি রাখবেন যে তাতে কাউন্টার স্লোগান দিতে পারে? ফলে দিনের শেষে যদি আপনারা লক্ষ্য করেন তা বিজেপি একটা ডিভাইডেড হাউস। শুভেন্দু একরকম মনে করছে, তো সুকান্ত মজুমদার আরেক রকম মনে করছে, তো দিলীপ ঘোষ আরেক রকম মনে করছে, এবং মানুষের কাছে প্রতিনিয়ত যেটা আসছে সেটা হলো যে কোনো ইস্যুতে কিন্তু তৃণমূল কংগ্রেস বলে বলে বিজেপিকে কয়েক গোল দিচ্ছে। এক্ষেত্রেও আমি দেখলাম যে তৃণমূল যদি মনে করে কোনো নেতাকে মানে বিজেপিকে আটকাবে, তাহলে বলে বলে কিন্তু তৃণমূল কংগ্রেস তাদেরকে আটকাচ্ছে। সেটা খগেন মুর্মু হতে পারে, সেটা রাজু বিস্তার হতে পারে, সেটা শুভেন্দু অধিকারী হতে পারে। ফলে এবং তারা প্রতিনিয়ত এইভাবে কিন্তু বক্তৃতাও দিচ্ছে। আজকে আমি দেখলাম বাঁকুড়ার তৃণমূলের খুব বড় নেতা অরূপ চক্রবর্তী, তিনি ম্যান মার্কিং এর কথা বলেছেন। এটা ফ্যাক্ট যে যদি 1:1 ম্যান মার্কিং এর প্রশ্ন আসে তাহলে তৃণমূল কংগ্রেসের ধারে কাছে কেউ নেই। ফলে মানে ম্যান মার্কিং এর প্রশ্নেও কিন্তু তৃণমূল বিজেপি থেকে কয়েক গুণ এগিয়ে আছে। দেখুন, এসআইআর এর কনটেক্সটে কিন্তু বলবো আজকের ঘটনা ভীষণ গুরুত্বপূর্ণ। তৃণমূল কংগ্রেস বুঝিয়ে দিল যে ভাই আমি শুভেন্দু অধিকারীকে হ্যাকেল করতে পারি। মনে রাখবেন এই দক্ষিণ 24 পরগনায় জেপি নাড্ডাকে যখন হ্যাকেল করা হয়েছিল, যখন জেপি নাড্ডার উপর ঝাঁপিয়ে পড়েছিল যে বাহিনী, একজনকেও টিক্কি নাড়াতে পারেনি। সর্বভারতীয় দল সর্বভারতীয় সভাপতিকে পিটিয়ে দিয়েছিল, গাড়ির কাজ ভেঙে দিয়েছিল। কয়জন অ্যারেস্ট হয়েছিল? কয়জন পুলিশ অফিসার যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তাদেরকে
কোনো ব্যবস্থা নিতে পেরেছিল, দুই একবার ডেকে পাঠিয়েছিল বা শেষ। একটাও মানে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব একবারও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পেরেছে? বারবার আমি যেটা যার জন্য বলি যে ঘটনা যদি আপনি ধারাবাহিকভাবে দেখেন, সিবিআই তদন্ত থেকে শুরু করে জেপি নাড্ডার আক্রমণ থেকে শুরু করে বিরোধী দলের নেতারা একের পর এক মার খাওয়ার পর থেকে যদি সব বিচার করেন, বা মুর্শিদাবাদের দাঙ্গার পরবর্তী পর্যায়ে যদি বিচার করেন, তাহলে আপনি দেখবেন যে ভারতবর্ষের সবচেয়ে দুর্বলতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হল অমিত শাহ, যিনি পশ্চিমবাংলার কনটেক্সটে কিন্তু বড় বড় কথা বলেন। এর মধ্যেও আমি দেখলাম গতকাল মনে হয় টেলিভিশনে খুব বড় বড় কথা বলেছেন, কিন্তু উনি কিন্তু ফাঁকা আওয়াজ দেন। মানে অমিত শাহ হলো ফাঁকা আওয়াজের মানুষ। মানে অন্তত সর্বভারতীয় স্তরে কি করেন বলতে পারবো না, কিন্তু পশ্চিমবাংলার কনটেক্সটে অমিত শাহর মতন ফাঁকা আওয়াজ ইসবাত 200 পার থেকে শুরু করে মানে দেখ লুঙ্গা, কর লুঙ্গা, বক্সা নেই জায়গা, এই ধরনের ল্যাঙ্গুয়েজ উনি ব্যবহার করেন। কিন্তু বাস্তবে কিন্তু বিজেপির নেতা কর্মী সমর্থকদের মার খেতে 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 দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমি আবারও বলছি যে বিজেপি দলের মধ্যে কোঅর্ডিনেশন নেই। নাহলে শুভেন্দু অধিকারী কেন পার্টিকে সজাগ রেখে যাবেন না? কেন তিনি পার্টির ওখানকার মানে যিনি সভাপতি আছেন তাকে কাভার আপ না করে তিনি যে কোনো কর্মসূচি পালন করতে যাবেন? পুরো পার্টিকে নামাতে হবে ভাই, পার্টির এগেনস্টে পার্টি। মানে মানে পরিষ্কার লড়াই, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রায়ই বলেন, লড়তে পারলে লড়ো, নাহলে কেটে পড়ো। ঠিক আমিও মনে করি যে তুমি যদি মানি পাওয়ার, মাসল পাওয়ার দিয়ে লড়তে না পারো, তুমি যদি অর্গানাইজেশন দিয়ে লড়তে না পারো, তাহলে তুমি পরাজিত হবে। ফলে তৃণমূল কংগ্রেস প্রতিনিয়ত প্রমাণ করছে যে তার মাসল পাওয়ার এমন লেভেলে আছে, প্রতিনিয়ত বিজেপি নেতাদেরকে পিটিয়ে দিতে পারছে, কর্মীদেরকে পিটিয়ে দিতে পারছে। ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল, আপনাদের মনে থাকতে পারে, যেখানে 5 দিনের মধ্যে 35 জন বিজেপির কর্মী সমর্থকের মৃত্যু ঘটেছিল, হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মার খেয়েছিল, অত্যাচারিত হয়েছিল, টাকার বিনিময়ে তাদের ঘরে ফিরে আসতে হয়েছিল, ভিন্ন রাজ্যে পাড়ি দিতে হয়েছিল। তারপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত হয়েছে, কিন্তু সেই সিবিআই তদন্তে কয়জন তৃণমূল নেতা জেলে আছে আপনি বলতে পারেন? সরাসরি যারা পরিকল্পনা করে কলকাতার বুকেও যারা মার্ডার করেছিল, তাদের সেই সমস্ত নেতারা, এমএলএরা তো ছাড়া। ফলে দিনের শেষে কিন্তু বিজেপি একটা ফেইল পার্টি, পশ্চিমবাংলার রাজনীতির জন্য একটা অভিশাপ, যেখানে কেন্দ্রে একটা সরকার থাকা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার এবং তার এজেন্সি অন্যায় অবিচার। আমি বলছি যে 35টা বিজেপি কর্মী কেন মারা যাবে আপনি বলতে পারেন, কিন্তু তারপরেও তারা মারা গেছে, কিন্তু কেন্দ্রীয় সরকার নিশ্চুপ ছিল, তার এজেন্সি একটা তদন্ত করে কার্যত ব্যর্থ হয়েছে। আবার একই সাথে বলছি বিজেপি যে সমস্ত নেতারা আছে তাদের নিজেদের মধ্যে এতটাই খাওয়াখাওয়ি, সুকান্ত মজুমদার মানে শুভেন্দুকে দেখতে পারে না, শুভেন্দু সুকান্ত মজুমদারকে দেখতে পারে না, কোনো পার্টি এবং নেতাদের মধ্যে কোনো তালমিল নেই। প্রতিনিয়ত শুধু মানে নেতাদের মধ্যে মানে একটা মানে চোরা স্রোত চলছে অন্তর্দ্বন্দ্বের, এবং এই চোরা স্রোতের ফলে কিন্তু অপোজিশন লিডার মানে অপোজিশন দল হিসেবে কিন্তু বিজেপি বারবার মানুষের এত ক্ষোভ বিক্ষোভ, তৃণমূল কংগ্রেসকে কার্যত মানুষ রিজেক্ট করছে। মানে আমি যে মানুষের মন বুঝতে পারছি সেটা হলো অ্যান্টি তৃণমূল অবস্থান 2021-এর থেকে অনেক অনেক বেশি স্ট্রং। কারণ 21 সাল থেকে 25 সাল এই 5 বছর মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে পশ্চিমবাংলার মানুষকে কিছু দিতে পারেনি, বরঞ্চ 26,000 শিক্ষকের চাকরি গেছে এই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুর্নীতির জন্য। এই 5 বছরে আপনি যদি দেখেন দলের মধ্যে অন্তর্বিরোধ আপনি দেখেছেন। নতুন করে তৃণমূল কংগ্রেস গত 5 বছরে কিচ্ছু দিতে পারেনি, না শিল্প দিতে পেরেছে, না শিক্ষা দিতে পেরেছে, না স্বাস্থ্য দিতে পেরেছে, সর্বত্র ব্যর্থতা 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 ব্যর্থতা, এত ব্যাপক দুর্নীতি। তারপরেও তৃণমূল কংগ্রেস কেন ক্ষমতায় থাকছে তার একটাই উত্তর আমি বলছি, বিজেপি নামক একটা অপদার্থ রাজনৈতিক দলের জন্য। আজকেও শুভেন্দু অধিকারীকে যেভাবে দক্ষিণ 24 পরগনা হ্যাকেল হতে হলো, তাতে 1 নম্বর পার্টির কোঅর্ডিনেশনের অভাব, 2 শুভেন্দু নিজের হাম্বরি বড় ভাব, মানে পার্টিকে না জানিয়ে, পার্টির সাহায্য না নিয়ে আমি সব করে দিব এই ধরনের মনোভাব, এবং একই সাথে অন্য বিজেপির নেতৃত্ব তাদেরও যে সমন্বয় রেখে বিরোধী দলের কর্মসূচি পালন করার কথা সেই সমন্বয়ের উদ্যোগ না থাকা, এবং একই সাথে খুব পরিষ্কার করে বলতে গেলে যে পার্টিটাকে কিন্তু নামাতে পারছে না বারবার বিজেপি। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি পার্টি কিন্তু কোথাও নেই। মানে সেখানে রাজু বিস্তারের কনভয় আটকানোর প্রশ্ন, কনভয়ে হামলার প্রশ্নে হোক, অথবা খগন মুর্মু
কে যেভাবে রক্তাক্ত করা হলো, শঙ্কর ঘোষকে যেভাবে মারা হলো, সর্বত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিজেপি পার্টি কোথায়? পার্টিকে তো নামাতে পারছে না। তৃণমূল যখন পার্টিকে নামিয়ে স্লোগান শাউটিং করছে, বিরোধী দলকে আটকাচ্ছে, তখন বিরোধী দল হিসাবে বিজেপির কর্মী সমর্থক কোথায়? তাহলে কিন্তু দিনের শেষে বিজেপির কর্মী সমর্থক যে নেই, যেটা আমরা প্রতিনিয়ত বলি, আমাদের ফিল্ড লেভেলের এক্সপিরিয়েন্স থেকে আসে, যে একমাত্র পূর্ব মেদিনীপুর ছাড়া, যেখানে শুভেন্দু অধিকারী মানি মাসল এবং তার রাজনৈতিক প্রজ্ঞা দিয়ে পূর্ব মেদিনীপুরকে ধরে রেখেছেন, সেই পূর্ব মেদিনীপুর ছাড়া রাজ্যের কোথায় বিজেপি দল, কোথায় সংগঠন, কোথায় নেতৃত্ব, কোথায় তাদের সক্রিয়তা? এই প্রশ্নটা থাকবে যতটা না তৃণমূল একটা রাজনৈতিক কালচারে পরিণত করেছে বিরোধী নেতাদেরকে আটকানো, স্লোগান শাউট, তাদের বিরুদ্ধে যে কোনো কর্মসূচিতে স্লোগান শাউটিং করা বন্ধ করে দেওয়া, অনুমতি না দেওয়া, কলকাতা হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে সেই অনুমতিগুলো নিতে হয়। কিন্তু এই সব কিছুর পরেও তৃণমূলের রাজনীতি সংস্কৃতি যা, তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভ যা, সেগুলো তো আমরা সবাই জানি। কিন্তু এই দলীয় সংগঠনের দুর্বলতা, বিজেপির নেতৃত্বের সমন্বয়ের অভাব এবং নেতৃত্বের মধ্যে হামবড়িয়া ভাব, এই সমস্ত কিছু শেষ পর্যন্ত রাজ্যের বিরোধী দলের ব্যর্থতার জন্য সাধারণ মানুষকে কষ্ট বহন করতে হবে না তো? একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে, বা সরকার যদি পরিবর্তন করার মতন ক্ষমতা যদি বিজেপি না থাকে, তাহলে এবং জনগণের প্রাত্যহিক দুঃখ কষ্টের মধ্যে যদি বিজেপি না থাকে, তাহলে এই দলকে রেখে কি লাভ? এই দল আমাদের কি কাজে লাগে? মানে শেষ পর্যন্ত কিন্তু গণতন্ত্রে কেবলমাত্র শাসক দলই যথেষ্ট নয়। শাসক দলের অন্যায় অবিচার, পশ্চিমবাংলায় যারা শাসন ক্ষমতায় থাকেন তারা জমিদারের মতন ভূমিকা পালন করেন, মধ্যযুগে রাজা রানীর মতন ভূমিকা পালন করেন, সমস্ত সুখ সুবিধে ভোগ করেন তারা। তারা জনগণকে পাত্তাই দেন না। একবার নির্বাচিত যে কোনো মূল্যে হয়ে গেলে, মানি পাওয়ার মাসুল পাওয়ার দিয়ে নির্বাচিত হয়ে গেলে 5 বছর তারা রাজ করেন। কিন্তু গণতন্ত্রকে মিনিমাম লেভেলে যদি দায়বদ্ধ হতে হয়, গণতন্ত্রে যদি শাসক দলকে দায়বদ্ধ করতে হয়, তাহলে বিরোধী দলের ভূমিকা গুরুত্বপূর্ণ, বিকল্প শক্তি হিসাবে উঠে আসা গুরুত্বপূর্ণ। মানুষকে আশ্বস্ত করা যে তোমার মাসুল পাওয়ার থাকলে আমারও কাউন্টার মাসুল পাওয়ার দিয়ে সেটাকে আটকাবো, সেই রকম প্রচেষ্টা কি সত্যি বিজেপির আছে? আমার ব্যক্তিগত অ্যাসেসমেন্ট নেই। কিন্তু অনেক রকম কেতা গল্প অনেকে এখানে বলবেন যে দাদা, তৃণমূলের মাসুল পাওয়ারকে কি মাসুল পাওয়ার দিয়ে আটকাতে হবে? হ্যাঁ, মাসুল পাওয়ারকে মাসুল পাওয়ার দিয়ে আটকাতে হয়, মানি পাওয়ারকে মানি পাওয়ার দিয়ে আটকাতে হলো হয়। টেলিভিশনে বসে অথবা বই লিখতে গেলে হয়তো আমরা বলবো না, কিন্তু বাস্তব রাজনীতি হলো শিয়ানের রাজনীতি। সেই তৃণমূলের অরূপ চক্রবর্তী যে কথাটা বলেছেন, যে ম্যান মার্কিং, সেই ম্যান মার্কিংই কিন্তু রাজনীতির শেষ কথা। সেখানে কিন্তু আমরা না কেন্দ্রীয় স্তর থেকে কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি রাজ্যের প্রশাসনকে নিউট্রাল করার প্রশ্নে, না আমরা রাজ্য বিজেপি সংগঠনের জায়গা থেকে কোনো সক্রিয়তা দেখতে পাচ্ছি, সমন্বয় দেখতে পাচ্ছি নেতাদের মধ্যে। ফলে শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনা আজকে যেভাবে নজিরবিহীনভাবে আক্রান্ত হলেন, বা যেভাবে তিনি অপদস্থ হলেন, এর প্রভাব কিন্তু এসআইআর এ পড়বে। এই ছবি যত তৃণমূলের নেতা কর্মীরা দেখবেন, তারা কিন্তু কিছুতেই এসআইআর এর সময় প্রতিরোধ করে তুলবেন না। ফলে আমি বলছি, এই ছবি, ওই যে খগেন মুর্মুর রক্তাক্ত ছবি, বা শুভেন্দু অধিকারীর গাড়িকে অপদস্থ, তাকে অপদস্থ দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে হতে হলো, এই ছবি যত উঠে আসবে, এসআইআর এর প্রশ্নে কিন্তু তৃণমূল ততই এগিয়ে থাকবে। সেই জন্য তৃণমূলের নেতারা কেউ বলছেন রক্তগঙ্গা বইয়ে দিব, কেউ বলছেন লন্ডভন্ড করে দিব, কেউ বলছেন বিজেপির নেতাদের বাড়ি ঘেরাও করে অবরোধ করে দিব। এই পেশি শক্তির সাথে কিন্তু লড়াই করার কৌশল, নেতৃত্ব এবং কেন্দ্রের সাহায্য ছাড়া বিজেপি 1 ইঞ্চিও আগাতে পারবে না। দিনের শেষে কিন্তু পেশি শক্তি দিয়ে তৃণমূল কংগ্রেস 2026-এর নির্বাচনে জয়ী হয়ে যাবে, এবং এসআইআরও তারা নিজেদের টার্মস কন্ডিশন অনুসারে করে নিতে পারবে। ফলে দিনের শেষে তোমাকে তৃণমূলের সাথে লড়াই করতে গেলে মানি পাওয়ার চাই, মাসল পাওয়ার চাই, এবং কেন্দ্র সরকারের সক্রিয়ভাবে যদি রাজ্যের প্রশাসনকে নিউট্রালাইজ করতে না পারে, তাহলে তৃণমূলের শাসনকাল কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘদায়িত্ব হবে।